আপনি কি সারা জীবন আমাকে এভাবেই পিচ্ছি বলে খ্যাপাবেন, নাকি একটা সময় গিয়ে নিজের মনের কথাটাও স্বীকার করবেন? পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আর মনের কথা বলার জন্য তো মন থাকা লাগে। আমার কি আদৌ মন আছে বলে তোমার মনে হয়? মন না থাকলে প্রতিদিন বিকেলে আমাদের বাড়ির সামনে এসে শাফিন ভাইয়ের জন্য অপেক্ষা করার নাটকটা কেন করেন? আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে দেখতে আসেন। তোমার আত্মবিশ্বাস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। শাফিন আমার বন্ধু, তাই ওর কাছে আসি। এখানে তোমাকে দেখার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে শাফিন ভাই যখন বাড়িতে থাকবে না তখন আপনি আর আসবেন না। আর এখন আমার সামনে থেকে যান, আমি পড়তে বসবো। পড়ার কথা বলে তো আসলে তুমি ফোনের ভিতরে মুখ গুজে বসে থাকো, সেটা কি আমি জানি না নিঝুম? আপনি আমার নাম ধরে ডেকেছেন আয়ন ভাই? আপনি কি জানেন গত 3 বছরে এই প্রথম আমার নামটা আপনার মুখে শুনলাম? আয়ান নিঝুমের খুব কাছে এগিয়ে যায়। নিঝুমের চোখে মুখে এক ধরনের চঞ্চলতা খেলা করছে, যা আয়ানকে প্রতি মুহূর্তে পাগল করে দেয়। আয়ান আলতো করে নিঝুমের চিবুক ছুঁয়ে দেয়। নিঝুমের গায়ের মিষ্টি সুবাস আয়ানের নেশা ধরিয়ে দিচ্ছে। আয়ান নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করলেও নিঝুমের মায়াবী চোখের সামনে সে বেশিক্ষণ টিকে থাকে না। আয়ান নিঝুমের কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। নিঝুম শিউরে ওঠে আয়ানের এমন আচরণে। সে আগে কখনো দেখেনি। আয়ান নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলে। নিঝুমের গাল দুটো লাল হয়ে ওঠে। আয়ান মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান বেরিয়ে যেতেই শাফিন ঘরে ঢুকে। কিরে নিঝুম, আয়ান তোকে কি বলেছিল? ও আসার পর থেকে তোকে কেমন যেন দেখাচ্ছে। কিছু না ভাইয়া, আয়ন ভাই জাস্ট বলছিল আমি যেন ঠিকঠাক পড়াশোনা করি। ওনার মতো প্রফেসর তো, তাই সারাক্ষণ জ্ঞান দেওয়া ছাড়া আর কাজ নেই। তুই মিথ্যা বলছিস নিঝুম। আমি দরজার আড়ালে থেকে সব দেখেছি। আয়ান তোর কপালে চুমু দিচ্ছিল। মিতু নিঝুমের বড় ভাবি। সে বাড়ির সব খবর রাখে। মিতুর কথা শুনে নিঝুম লজ্জায় লাল হয়ে যায়। শাফিন অবাক হয়ে মিতুর দিকে তাকায়, কারণ সে জানতো আয়ন খুব গম্ভীর ধরনের মানুষ। নিঝুমের প্রতি তার মনে এমন কিছু আছে সেটা শাফিন কল্পনাও করেনি। মেতু, তুমি কি সত্যি বলছো আয়ান এমন কিছু করেছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? তোমার বন্ধু মানুষটা বাইরে যতই শক্ত হোক, ভেতর তো নিঝুমের জন্য তার অনেক সফট কর্নার আছে। আর আমাদের নিঝুমও কি কম যায়? ও তো সে কবে থেকে আয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবি তুমি বেশি বলছো। আমি কোনো প্রেমে পড়িনি। আয়ান ভাইয়া জাস্ট এমনিই ওটা করেছে। নিঝুম কথাগুলো বলে নিজের ঘরে দৌড়ে চলে যায়। বাড়ির নিচতলায় তখন আয়ান আর শাফিনের বাবা মা বসে গল্প করছেন। নিঝুমের বাবা আসলাম সাহেব আর আয়ানের বাবা কবির সাহেব ছোটবেলার বন্ধু। তাদের ইচ্ছে এই বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দেয়া। কবির সাহেব চায়ে চুমুক দিয়ে আসলাম সাহেবের দিকে তাকান। আসলাম, আমি ভাবছিলাম আয়ান আর নিজুমের বিয়েটা নিয়ে কথা বলবো। ছেলেটা বড় হচ্ছে আর নিজুমও এখন যথেষ্ট বুঝদার। আমি তো রাজি কবির, কিন্তু আমাদের আয়ান কি রাজি হবে? ও তো সারাক্ষণ বই আর স্টুডেন্ট নিয়েই থাকে। নিজুমের মতো চঞ্চল মেয়েকে কি ও সামলাতে পারবে? আমার ছেলেকে আমি চিনি আসলাম ভাইয়া। আয়ন উপরে দিয়ে রাগী হলেও নিঝুমকে ভীষণ পছন্দ করে। আমি অনেকবার দেখেছি ও লুকিয়ে নিঝুমকে দিকে তাকিয়ে থাকে। দুই পরিবারের বড়রা যখন ড্রয়িং রুমে বসে বিয়ের আলাপ করছে, তখন শাফিন আর মিতু নিজেদের ঘরে বসে হাসাহাসি করছে। শাফিন ভাবছে তার প্রিয় বন্ধু যখন তার দুলাভাই হবে, তখন তাকে পচানোর সুযোগ হাতছাড়া করবে না। মিতু শাফিনকে থামিয়ে দিয়ে বলে, আগে তো বিয়েটা হতে দাও। আয়ন যতটা গম্ভীর, তাতে ওকে রাজি করানোই হবে আসল কাজ। আয়ান তখন নিজের ঘরে বসে নিঝুমের একটা ছবির দিকে তাকিয়ে হাসছে। ছবিটা নিঝুমের 13তম জন্মদিনের, যখন ও একদম ছোট ছিল। আয়ান ছবির উপরে হাত বুলায় আর মনে পড়ে নিঝুমের সেই হাসি মাখা মুখটা। নিঝুম তার জীবনে এক পশলা বৃষ্টির মতো এসেছে। আয়ান ঠিক করে নেয় সে কালকেই সরাসরি নিঝুমের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিবে। মাঝরাতে আয়নের ফোনে একটা মেসেজ আসে, নিঝুম পাঠিয়েছে। আয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে।
আপনি কাল যা করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি আমার ঘরে এসে আমাকে ওভাবে টাচ করার সাহস পেলেন কোথায়? সাহসটা তুমিই দিয়েছ নিঝুম। আর আমি যা করেছি সেটা তো কেবল শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। আপনি তো দেখি অনেক বেশি রোমান্টিক হয়ে গেছেন প্রফেসর সাহেব। কাল বিকেলে ছাদে আসবেন, আপনার সাথে বোঝাপড়া আছে। এদিকে আয়ান মেসেজটা পড়ে শব্দ করে হাসে। সে বুঝতে পারছে নিঝুম তাকে চ্যালেঞ্জ করছে। পরের দিন বিকেলে আয়ান সময় মতো ছাদে পৌঁছে যায়। সেখানে নিঝুম আগে থেকে দাঁড়িয়েছিল। আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। নিঝুম শাড়ি পরেছে, তাকে আজ অপূর্ব লাগছে। আয়ান মুগ্ধ হয়ে নিঝুমের দিকে তাকিয়ে থাকে। নিঝুম আয়ানকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। শাড়িতে তোমাকে বেশ সুন্দরী লাগছে নিঝুম, তবে এই সাজটা বোধহয় অন্য কারো জন্য। হ্যাঁ, অন্য কারো জন্যই তো। আমি কি আপনার জন্য সেজে বসে থাকবো নাকি? আমার জন্য অনেক পাত্র রেডি হয়ে আছে। পাত্রদের নামগুলো কি আমি জানতে পারি? তাহলে তাদের বাড়ি গিয়ে একটু শুভেচ্ছা জানিয়ে আসতাম যে তারা কার উপর নজর দিয়েছে। আপনাকে বলতে যাব কেন? আপনি তো আমার কেউ না, আপনি শুধু আমার ভাইয়ের বন্ধু আর আমার প্রফেসর। আয়ান নিঝুমের কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। নিঝুম অপ্রস্তুত হয়ে যায়। আয়ানের বলিষ্ঠ বুকের সাথে নিঝুম মিশে যাচ্ছে। নিঝুমের নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে। আয়ান নিঝুমের কানের লতিতে ছোট করে একটা কামড় দেয়। নিঝুম ব্যথায় উফ করে ওঠে। আয়ান নিঝুমের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে যায়। আমি তোমার কেউ না, সেটা খুব জলদি বদলে যাবে নিঝুম। আমি আসলাম, চাচ্চুর সাথে কথা বলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এখনো ছোট, আমার তো ক্যারিয়ার আছে, পড়ালেখা আছে। আমি এখন বিয়ে করব না। পড়ালেখা বিয়ের পরেও করা যায়, আর ক্যারিয়ার করতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে অন্য কারো হতে দেব না নিঝুম। তুমি শুধু আমার, এই অধিকার আমি আদায় করেই ছাড়ব। ঠিক তখন আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। নিঝুম আর আয়ান দুজনে ভিজে একাকার হয়ে যায়। নিঝুম আয়ানের বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। বৃষ্টির ঝাপটায় নিঝুমের চোখের কাজল লেপ্টে আছে। আয়ান পরম মমতায় নিঝুমের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এক দীর্ঘ চুম্বনে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। বৃষ্টির শব্দে তাদের হৃদস্পন্দন চাপা পড়ে যায়। নিঝুম প্রথমে বাধা দিলেও পরে সে নিজেও আয়নের উপর নুয়ে পড়ে। নিঝুমের দুহাত আয়নের ঘাড় পেঁচিয়ে ধরে। মিতু ছাদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে মুচকি হাসে। সে জানতো আয়ান অ্যাকশন নিলে আর কেউ পিছু হটতে পারবে না। মিতু নিচে গিয়ে সবাইকে খবর দেয় যে ছাদে রোম্যান্স চলছে। সাফিন নিচে নামার জন্য পা বাড়ালেও মিতু তাকে টেনে ধরে রাখে। মিতু ছাড়ো তো, আমি গিয়ে দেখি আমার বোনটাকে ওই রাক্ষসটা কি করেছে। তুমি একদম ওখানে যাবে না, বড়রা সব ঠিক করছে তো। তুমি গিয়ে মাঝখানে ঝামেলা পাকাবে না। চলো আমরা নিচে গিয়ে মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নেই। আয়ান নিঝুমকে ছেড়ে দেয়। নিঝুম হাঁপাচ্ছে, তার মুখ লজ্জায় লাল হয়ে আছে। আয়ান নিঝুমের কপালে একটা চুমু খেয়ে বলে, এখন নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নিঝুম আর আয়ান যখন নিচে নেমে আসে তখন বাড়ির সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে। নিঝুম লজ্জায় নিজের মায়ের পেছনে গিয়ে লুকায়। আয়ান সোজা গিয়ে সাফিনের পাশে দাঁড়ায়। কিরে প্রফেসর সাহেব, পড়ালেখা কি আজ ছাদে শেষ হলো নাকি আরো বাকি আছে? শাফিন, তুই বেশি কথা বলিস না। তোর বোনের সাথে আমার বোঝা পড়া হয়ে গেছে, এখন জাস্ট কাজী ডাকার অপেক্ষা। আমরা তো কাজী ডাকার জন্য রেডি আয়ান। আগামীকাল শুক্রবার তোমাদের বিয়ের দিন ঠিক করেছি। কি বলিস কবির? একদম ঠিক কথা। দুই পরিবার একসাথে হবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? নিঝুম আড়াল থেকে সব শুনছিল। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। আয়ান ভাইকে সে সারা জীবন ভয় পেত এবং শ্রদ্ধা করত, সেই মানুষটা আজ তার স্বামী হতে যাচ্ছে। নিঝুমের বান্ধবী টিয়া আর শাইনি তখনই ঘরে ঢোকে। তারা খবর পেয়েছে নিঝুমের বিয়ে ঠিক হয়েছে। কি রে নিঝুম, তুই তো দেখি বাজিমাত করে দিলি। এমন হ্যান্ডসাম প্রফেসরকে পটিয়ে ফেললি কিভাবে? আমাদেরও টিপস দে। আর বলিস না, নিঝুম তো ছোটবেলা থেকেই অয়ন ভাইয়ের জন্য পাগল ছিল। এখন তো ওনার ঘরণী হবে ভাবতেই আমার হিংসে হচ্ছে। তোরা চুপ করবি? আমি কাউকে পটাইনি।
আয়ান ভাই নিজেই আমার পেছনে লেগেছিল আর এখন তো জোর করে বিয়ে করছে। নিঝুমের কথা শুনে সবাই হেসে ওঠে। আয়ান দূর থেকে নিঝুমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখন কেবল নিঝুমের জন্য অগাধ ভালোবাসা আর পাওয়া তৃপ্তি। নিঝুম বুঝতে পারে তার জীবনটা এখন থেকে পুরোপুরি বদলে যাচ্ছে। সে আর কেবল নিঝুম নেই, সে এখন আয়নের পিচ্চি বউ হতে চলেছে। আপনি কি ভেবেছেন বৃষ্টির মধ্যে ওভাবে জোর করে চুমু খেলেই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি কিন্তু এখনো ছোট, আর আপনার মতো খিটখিটে প্রফেসরের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ছোট বলেই তো তোমাকে শাসন করা সহজ নিঝুম, আর জোর করার কি আছে? তুমি তো নিজেই আমার ঘাড় জড়িয়ে ধরেছিলে, সেটা কি ভুলে গেলে নাকি আবার মনে করিয়ে দিতে হবে? থুর, কি যে বলেন না, লজ্জা লাগে তো। আর আপনি এত নির্লজ্জ হলেন কবে থেকে শাফিন ভাই? জানলে আপনার হাড়গোড় আস্ত রাখবে না। এদিকে আয়ান নিঝুমের ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিঝুম আয়না দেখে চুল ঠিক করছে। আয়ান আলতো করে নিঝুমের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়নার প্রতিবিম্ব নিঝুমের ফর্সা গলায় আয়নার লম্বা আঙুলের ছোঁয়া লাগতেই নিঝুম শিউরে ওঠে। আয়ান নিঝুমের কানের কাছে মুখ নিয়ে আসে। নিঝুমের সারা শরীর একটা অদ্ভুত কাঁপুনি বয়ে যায়। আয়ান নিঝুমের কাঁধে নিজের থুতনি রাখে। নিঝুম চোখ বন্ধ করে ফেলে। আয়ান নিঝুমের গলার খাঁজে গভীর করে নিজের ঠোঁট ছোঁয়ায়। নিঝুমের শ্বাসকষ্ট হতে শুরু করে। সে আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু আয়ান তাকে আরও শক্ত করে ধরে রাখে। আয়ান নিঝুমের কানে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার নিঝুম, এই পিচ্চি বউকে আগলে রাখার দায়িত্ব এখন আমার। আয়ান ঘর থেকে বেরিয়ে যেতে নিঝুম বিছানায় ধপ করে বসে পড়ে। তার বুক এখনও ধরফর করছে। কিরে নিঝুম, তুই এখানে বসে আছিস আর বাইরের সবাই তোর বিয়ের শপিং নিয়ে আলোচনা করছে, তুই যাবি না আমাদের সাথে? আমি যাব না ভাইয়া, তোমরা যা ভালো মনে করো নিয়ে এসো, আমার কিছুই পছন্দ হবে না। কেন পছন্দ হবে না কেন? আয়ান তো বলেছে তুই যা চাইবি তাই হবে। ও তোকে রাজকন্যার মতো সাজাতে চায়। শাফিন চলো আমরা যাই, নিজে মনে হয় একটু লজ্জা পাচ্ছে। শাফিন আর মিতু ঘর থেকে বেরিয়ে যায়। বাড়ির ড্রয়িং রুম এখন গিজগিজ করছে। মানুষ নিঝুমের কাজিনরা সবাই এসেছে। সুমি, রিয়া, জুই আর তানভি তারা সবাই মিলে হই হুল্লোড় করছে। তানভীর নিঝুমের সমবয়সী এবং ছোটবেলা থেকেই নিঝুমের খুব ভালো বন্ধু। তানভীরের আশাটা আয়ান খুব একটা ভালো চোখে দেখে না। আয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই তানভীর নিঝুমের ঘরে ঢোকে। কিরে নিঝুম, তুই নাকি বিয়ে করে ফেলেছিস? এই বয়সে, পুতুল খেলার বয়সে তুই সংসার করবি কিভাবে? তুই থাম তো তানভীর, আমার এমনিতেই মেজাজ খারাপ। আয়ান ভাই আমাকে জোর করে বিয়ে করছে, তুই কিছু কর না। আমি কি করব বল? আয়ান ভাই তো দাদরেল মানুষ, ওনার সামনে দাঁড়াতেও ভয় লাগে। তবে তুই চিন্তা করিস না, আমি আসি তো তোর সাথে। আয়ান ল্যাপটপ বন্ধ করে নিঝুমের ঘরের দিকে আসে। সে দরজার আড়াল থেকে তানভীর আর নিঝুমের কথা শুনছিল। আয়ানের কপালে ভাঁজ পড়ে। সে সোজাসুজি ঘরের ভেতরে ঢুকে পড়ে। তানভীর আয়ানকে দেখে একটু ঘাবড়ে যায়। আয়ান তানভীরের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। তানভীর, তুমি এখানে কি করছো? নিচে সবাই শপিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তুমি যাও ওদের সাহায্য করো। নিঝুমের এখন রেস্ট দরকার। জি আয়ান ভাই, আমি জাস্ট নিঝুমের সাথে কথা বলছিলাম। ও বলছিল ও নাকি এখন বিয়ে করতে চায় না। নিঝুম কি চায় আর কি চায় না সেটা আমি বুঝবো, তোমাকে এখানে ওকালতি করতে হবে না, তুমি এখন আসতে পারো। তানভীর মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে যায়। নিঝুম আয়ানের দিকে রেগে তাকায়। আয়ান নির্বিকারভাবে নিঝুমের বিছানায় বসিয়ে নিঝুমের রাগ দেখে সে মনে মনে মজা পাচ্ছে। আয়ান নিঝুমকে ইশারা করে কাছে আসার জন্য। নিঝুম নড়াচড়া করে না। আয়ান নিজে উঠে গিয়ে নিঝুমের হাত ধরে হ্যাঁচকা টানে। নিঝুম আয়ানের কোলের ওপর এসে পড়ে। আয়ান নিঝুমের কোমর জড়িয়ে ধরে যাতে সে উঠতে না পারে। আপনি তানভীরের সাথে ওভাবে কথা বললেন কেন? ও তো আমার বন্ধু, আপনি সারাক্ষণ এত জেলাস ফিল করেন কেন? বন্ধু মানে বন্ধু, ওর চোখের ভাষা আমি বুঝি নিঝুম। আমার জিনিসের উপর অন্য কারো নজর আমি সহ্য করি না, সেটা তুমিও ভালো করে জানো। আমি কি আপনার কোনো জিনিস নাকি? আমি একটা মানুষ, আমার নিজস্ব ইচ্ছা আছে। হ্যাঁ, তুমি আমার মানুষ, আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। এখন চুপ করে থাকো, নয়তো আবার আমি আমার পদ্ধতিতে তোমাকে চুপ করিয়ে দেব। নিঝুম চুপ করে যায়। সে জানে আয়ান যা বলে তা করে ফেলে।
আয়ান নিঝুমের নাকে নাক ঘষে একটা মিষ্টি আদর দেয়। নিঝুমের রাগ জল হয়ে যায়। সে আয়নের বুকে মুখ লুকায়। এই মানুষটা যতই শাসন করুক, তার বুকের ভেতরে যে বিশাল এক সমুদ্র ভালোবাসা আছে সেটা নিঝুম টের পায়। বাড়ির বড়রা তখন গয়নার সেট নিয়ে ব্যস্ত। নিঝুমের মা রহিমা বেগম আর আয়নের মা রেহানা বেগম একে অপরের সাথে পাল্লা দিয়ে গয়না পছন্দ করছেন। রেহানা, এই সেটা দেখো তো, নিজুমকে মানাবে না? সোনার উপর মিনা কাজ করা আমার খুব পছন্দ হয়েছে। ভাবি এটা তো সুন্দর, কিন্তু আমি ভাবছিলাম নিজুমকে আমাদের পারিবারিক হারটা দিব। ওইটা হারিয়ে তেরি, আমাদের বংশের বড় বউরা ওইটাই পরে। মা, তোমরা যা দিচ্ছ সবই সুন্দর হবে। নিজুম তো এমনিতেই সুন্দরী, তার উপর গয়না পরলে তো পরীর মতো লাগবে। বিয়ের শপিং শেষ করে সবাই যখন বাড়িতে ফিরে তখন রাত 10টা। বাড়ির আঙিনায় ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। আলোকসজ্জায় পুরো বাড়ি ঝিলমিল করছে। নিঝুমের ছোট বোন তিতলি আর আয়নের ভাই আরিয়ান মিলে ছাদে বাজি ফোটাচ্ছে। তাদের আনন্দে পুরো পাড়া সরগরম। আরিয়ান আয়নের চেয়ে 5 বছরের ছোট। সে বেশ আধুনিক এবং স্মার্ট। সে নিঝুমের সাথে বেশ মজা করে। ভাবি, আপনি কি সত্যি আমার এই রাগী ভাইটার সাথে জীবন কাটাবেন? এখনো সময় আছে, পালিয়ে যান, আমি আপনাকে হেল্প করব। পালানোর কথা তো আমি ভাবছি আরিয়ান, কিন্তু তোর ভাই যে সিকিউরিটি ক্যামেরার মতো আমার উপর নজর রাখে, পালাবো কোন দিক দিয়ে? আরিয়ান, তুই কি বলছিস? আমি সব শুনতে পাচ্ছি। নিঝুমকে পালানোর বুদ্ধি দিচ্ছিস? তুই নিজে কি বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করছিস নাকি? আয়নের কণ্ঠ শুনে আয়ান জিভ কাটল। সে হাসতে হাসতে তিতলিকে নিয়ে নিচে নেমে গেল। আয়ান নিঝুমের দিকে তাকালো। নিঝুম একা ছাদে দাঁড়িয়েছিল। বাতাসের ঝাপটায় তার চুলগুলো উঠছে। আয়ান নিঝুমের পেছনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পর আকাশ এখন পরিষ্কার। এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। আয়ান নিঝুমের পেটে হাত দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিঝুম আয়নের শরীরের উষ্ণতা অনুভব করছে। আয়ান নিঝুমের কাঁধে নিজের ঠোঁট ছোঁয়ালো। নিঝুম, তুমি কি সত্যিই খুশি এই বিয়েতে, নাকি পরিবারের চাপে পড়ে হ্যাঁ বলেছ? সত্যি বলবো আয়ান ভাই, শুরুতে ভয় পেতাম আপনাকে, কিন্তু এখন মনে হয় আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি যতই শাসন করেন আমি জানি আপনি আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে আর কখনো পালানোর কথা বলবে না। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না নিঝুম। এই গম্ভীর প্রফেসরের হৃদস্পন্দন শুধু তোমার নামেই চলে। নিঝুম ঘুরে দাঁড়িয়ে আয়নকে জড়িয়ে ধরে আয়ন নিঝুমকে পাঁজা খোলা করে তুলে নেয়। নিঝুমের পা দুটো শূন্য দুলছে। আয়ান নিঝুমকে নিয়ে ছাদের কোনায় একটা দোলনায় বসে। নিঝুম আয়নের কোলের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে থাকে। আয়ান নিঝুমের চুলে বিলি কেটে দেয়। নিঝুমের চোখে ঘুম জড়িয়ে আসছে। আয়ান নিঝুমের কপালে একটা দীর্ঘ চুম্বন দেয় এবং তার কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ পিচ্চি বউ। নিঝুমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে আয়নের বুকে মাথা রেখে ঘুমের দেশে তলিয়ে যায়। পরদিন সকালে শুরু হয় গায়ে হলুদের ধুম। পুরো বাড়ি হলদে রঙে সেজেছে। নিঝুমকে হলুদ শাড়ি পরানো হয়েছে। তার কপালে হলুদের টিপ দেওয়া হয়েছে। মিতু আর সুমি নিঝুমকে সাজিয়ে দিচ্ছে। তানবীর আর শাফিন মিলে গান বাজনা করছে। আয়নকে আলাদা করে হলুদ দেওয়া হচ্ছে। আয়নের বন্ধুরা সবাই মিলে তাকে হলুদ দিয়ে ভূত বানিয়ে ছেড়েছে। আয়ান হাসছে। আজ তার মুখে কোনো গাম্ভীর্য নেই। নিজুম দেখ, আয়ানকে কি কিউট লাগছে। আজ ওর গায়ের রং হলুদে আরও উজ্জ্বল হয়ে গেছে। ভাবি, আমার তো লজ্জা লাগছে। সবাই ওভাবে তাকিয়ে আছে কেন? আর আয়ান ভাই তো আমার দিকে সারাক্ষণ তাকিয়ে আছে। ওনার কি লজ্জা নেই? প্রেমে পড়লে লজ্জা বই সব উদা হয়ে যায় রে নিজুম। তুই শুধু দেখ তোর বর তোকে কিভাবে আগলে রাখে। আয়ান হলুদের মঞ্চে বসে নিঝুমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিঝুমের হলুদ মাখা মুখটা তাকে আরও বেশি মোহময়ী করে তুলেছে। আয়ান মনে মনে ভাবছে কখন এই অনুষ্ঠান শেষ হবে আর কখন সে নিঝুমকে নিজের করে পাবে। শাফিন আয়ানের কাঁধে হাত রাখে। কিরে দোস্ত, বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিস মনে হয়। বিয়ের পর তো সারা জীবন একসাথেই থাকবি, এখন একটু ধৈর্য ধর। ধৈর্য তো অনেক ধরেছি শাফিন। এই পিচ্চিটাকে বড় হতে দেখার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি সেটা শুধু আমিই জানি। এখন আর তর সইছে না। এদিকে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে যায়। নিঝুম তার ঘরে বসে আছে।
তার সারা শরীরে হলুদের ঘ্রাণ। মৃদু নিঝুমকে স্নান করতে পাঠিয়ে দিয়ে নিঝুম স্নান সেরে বেরোতেই দেখে তার বিছানায় একটা লাল শাড়ি রাখা আছে, সাথে একটা চিরকুট। নিঝুম চিরকুটটা খোলে, সেখানে লেখা আছে, এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছি। কাল বিয়ের পর তুমি শুধু এটাই পরবে। আমি তোমাকে লাল রঙে দেখতে চাই, তোমার আয়ান। নিঝুম শাড়িটা হাতে নিয়ে দেখে এটা একটা জর্জেট শাড়ি, যার উপর পাথরের কাজ করা। নিঝুম শাড়িটা নিজের গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে কল্পনা করে আয়নের সাথে তার নতুন জীবন কেমন হবে, বিয়ের রাতটা কেমন হবে। এই সব ভেবে নিঝুমের গাল আবার লাল হয়ে ওঠে। তখনই তিতলি ঘরে ঢোকে। আপু, আয়ান ভাই ফোন করেছিল, বলেছিল তুমি নাকি ওনার মেসেজের রিপ্লাই দিচ্ছ না। ওনার কি এতই তাড়া? তুই যা তো এখান থেকে তিতলি, ছোট মানুষ, ছোটদের মতো থাকবি, বড়দের কথায় আসবি না। তিতলি হাসতে হাসতে বেরিয়ে যায়। নিঝুম ফোন হাতে নেয়। আয়ানের 10টা মিসড কল আর 20টা মেসেজ নিঝুম ফোন করে আয়ানকে। ফোন ধরছিলে না কেন? নিঝুম, কি করছিলে? শাড়িটা দেখেছো? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ দেখেছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনি এত মেসেজ করছেন কেন? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। হাসাহাসি করলে করুক, আমার তাতে কি? আমি তো আমার হবু বউকে ফোন করছি। কালকের পর তো আর কেউ হাসতে পারবে না, তখন তুমি শুধুই আমার। আপনি না অনেক বেশি কথা বলেন। আচ্ছা, কাল তো বিয়ে হবে, আপনি কি আমাকে ছেড়ে দেবেন না তো? মানে সারা জীবন এইভাবেই রাখবেন তো? তোমাকে ছাড়া মানে নিজের জান ছাড়া থাকা। নিঝুম, তোমাকে আমি যক্ষের ধনের মতো আগলে রাখবো। এখন ঘুমাও, কাল অনেক ধকল যাবে। গুড নাইট মাই সুইট হার্ট। নিঝুম ফোন রেখে হাসে। তার চোখে এখন শুধু স্বপ্নের আনাগোনা। বিয়ের আগের রাতটা যেন কাটতেই চায় না। দুই বাড়িতেই উৎসবের আমেজ চলছে। 20 জন কাজিন আর আত্মীয় স্বজন মিলে বাড়ির পরিবেশটা আনন্দময় করে তুলেছে। কেউ গান গাইছে, কেউ কার্ড খেলছে, কেউ আবার বিয়ের ড্রেস নিয়ে তর্কে মেরেছে। মিতু আর শাফিন ড্রয়িং রুমে বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। আসলাম সাহেব আর কবির সাহেব বারান্দায় বসে পুরনো দিনের গল্প করছে। তাদের বন্ধুত্ব এখন নতুন মাত্রা পেতে যাচ্ছে। শুক্রবার দুপুরে কাজী সাহেব এলেন। নিঝুমকে লাল বেনারসি পরিয়ে সাজানো হয়েছে, তার মাথায় ওড়না দেয়া, তার হাতে মেহেদির গাঢ় রং। আয়ান সাদা পাঞ্জাবি আর ধুতি পরেছে, তাকে গ্রিক দেবতার মতো লাগছে। আয়ান যখন নিঝুমের সামনে এসে বসলো, নিঝুমের হাত পা কাঁপতে শুরু করলো। কাজী সাহেব বিয়ের মন্ত্র পড়তে শুরু করলেন। আয়ান কবির সাহেব, আপনি কি নিঝুম আসলামকে 3 লক্ষ টাকা দেন মোহরে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, কবুল। আয়নের কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হলো। নিঝুমের পালা এলো। নিঝুমের চোখে জল টলমল করছে। সে নিচু স্বরে বলল, কবুল। উপস্থিত সবাই একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। শাফিন আর আরিয়ান মিলে ফুলের পাপড়ি ছিটিয়ে দিল নতুন দম্পতির উপর। আয়ান নিঝুমের হাতটা শক্ত করে ধরল। এ প্রথম সে সবার সামনে প্রকাশ্যে নিঝুমের হাত ধরল। নিঝুম মাথা নিচু করে বসে রইল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত 10টা বেজে গেল। নিঝুমকে এখন আয়ানের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বিদায়ের সময় নিঝুম কান্নায় ভেঙে পড়ল। বাবার গলা জড়িয়ে ধরে সে ডুকরে ডুকরে কাঁদছে। শাফিনের চোখের জল ধরে রাখতে পারছে না। আয়ান এগিয়ে গিয়ে আসলাম সাহেবের হাত ধরল। চাচ্চু, আপনি চিন্তা করবেন না, নিঝুমকে আমি আমার চোখের মনির মতো রাখবো। ওর কোনো কষ্ট হতে দেব না আমি। আমি জানি বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে এখন থেকে তুমি ওর সব। নিঝুম গাড়িতে গিয়ে বসলো। আয়ান তার পাশে বসলো। গাড়ি চলতে শুরু করলো। নিঝুম জানালার দিকে তাকিয়ে কাঁদছে। আয়ান নিঝুমের মাথাটা নিজের কাঁধে টেনে নিল। নিঝুম আয়নের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আয়ান নিঝুমের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। শহর ছাড়িয়ে গাড়ি যখন আয়ানদের বাড়ির গেটে পৌঁছালো, তখন নিঝুমের কান্না একটু কমেছে। রেহানা বেগম বরণ ডালা নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন নতুন বউ বরণের জন্য। আরিয়ান আর তিতলি মিলে গেট ধরেছে। তারা টাকা ছাড়া গাড়ি ছাড়বে না। আয়ান বিরক্ত হলেও হাসি মুখে মানি ব্যাগ বের করলো এবং তাদের পাওনা মিটিয়ে দিল। আরিয়ান খুশিতে নাচতে লাগলো। রেহানা বেগম নিঝুমের কপালে চুমু খেয়ে তাকে ঘরে তুললেন। নিঝুমের জন্য সাজানো হয়েছে বাসর ঘর। শ্বেত চন্দন আর গোলাপের সুবাসে ঘরটা মোমো করছে। নিঝুম বিছানার এক কোনায় গুটিমুটি মেরে বসে আছে। তার বুক দুরু দুরু কাঁপছে। আয়ান ঘরে ঢুকলো।
এবং দরজাটা ভেতর থেকে লক করে দিল। নিঝুমের সারা শরীর থরথর করে কাঁপছে। আয়ান ধীরে ধীরে নিঝুমের দিকে এগিয়ে আসছে। নিঝুমের ঘোমটা টেনে তুলে আয়ান তার মুখের দিকে তাকালো। নিঝুমের ভেজা চোখ আর লাল ঠোঁট দেখে আয়নের হৃৎপিণ্ড একটা স্পন্দন বেরিয়ে এলো গেল। আয়ান নিঝুমের খুব কাছে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আয়ান নিঝুমের চোখের জল মুছে দিল। অনেক তো কেঁদেছ নিঝুম, এখন একটু হাসো। আজ থেকে তুমি আমার সরকারি বউ। এখন থেকে আর কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না। আপনি কি আমাকে মারবেন? মানে আপনি তো অনেক রাগী, আপনি কি আমাকে মাঝে মধ্যে বকবেন? তোমাকে মারবো না, কিন্তু ভালোবেসে পাগল করে দেব, সেটা নিশ্চিত। আর বকাবকি তো হবেই যখন তুমি কথা শুনবে না। এখন বলো, আমার উপহার কোথায়? কিসের উপহার? আমি তো কিছুই আনিনি আপনার জন্য। আয়ান মুচকি হাসলো। সে নিঝুমের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের গায়ের সাথে মিশিয়ে নিল। আয়ান নিঝুমের ঘাড়ে নিজের নাক ঘষল। নিঝুমের গরম নিঃশ্বাস আয়নের শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আয়ান নিঝুমের ঠোঁটে নিজের ঠোঁট রাখল। এ রাতটা তাদের জন্য এক নতুন জীবনের সূচনা, যেখানে শাসন নেই, শুধু ভালোবাসা আর একে অপরকে পাওয়ার গভীর নেশা। নিঝুমও নিজেকে সঁপে দিল আয়নের শক্তিশালী বাহুবন্ধনে। কি হলো, ওভাবে পুতুলের মতো বসে আছো কেন? একটু আগে তো খুব বড় বড় কথা বলছিলে, এখন ভয়ে মুখ শুকিয়ে গেছে কেন? ভয় পাবো কেন? আমি কি আপনাকে ভয় পাই নাকি? আমি তো জাস্ট ভাবছি আপনি এতটা নির্লজ্জ কিভাবে হলেন। দরজাটা বন্ধ করার কি দরকার ছিল? বাসর ঘরে দরজা বন্ধ করবে না তো কি মেলা বসাবে নাকি নিঝুম? তুমি কি জানো আজ তোমাকে কতটা মোহময়ী লাগছে? এই লাল বেনারসিতে তোমাকে একদম আমার স্বপ্নের রাজকন্যার মতো লাগছে। এদিকে আয়ান নিঝুমের খুব কাছে সরে আসে। নিঝুমের গলার হাড়ের ওপর আয়ানের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। নিঝুম চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে থাকে। আয়ান নিঝুমের কানের লতি কামড়ে ধরে। নিঝুম একটা ছোট চিৎকার দিয়ে আয়ানের বুক ঠেলে সরিয়ে দিতে চায়, কিন্তু আয়ান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান নিঝুমের শাড়ির আঁচলটা কাঁধে থেকে সরিয়ে দেয়। নিঝুমের ফর্সা পিঠ এখন আয়ানের সামনে উন্মুক্ত। আয়ান নিঝুমের পিঠে নিজের ঠোঁট ছোঁয়ায়। নিঝুমের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সে আয়ানের পাঞ্জাবি খামছে ধরে। আয়ান নিঝুমকে পাঁজা কোলে করে তুলে নেয় এবং বিছানার মাঝখানে শুয়ে দেয়। আয়ান নিজেও নিঝুমের উপর ঝুঁকে পড়ে। নিঝুমের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এক গভীর তৃষ্ণায় নিঝুমের হাত দুটো আয়ানের চুলে বিলি কাটে। তারা দুজনেই একে অপরের শরীরের উষ্ণতায় মিশে যায়। রাত গভীর হয়, বাসর ঘরের আলো নিভে যায়। শুধু দুটি হৃদয়ের স্পন্দন আর ভালোবাসার শব্দে ঘরটা মুখরিত হয়ে ওঠে। পরদিন সকালে নিঝুমের ঘুম ভাঙে আয়ানের বাহু বন্ধনে। আয়ান এখনও ঘুমিয়ে আছে। তার শান্ত মুখটা দেখে নিঝুমের মায়া লাগে। নিঝুম আলতো করে আয়ানের কপালে একটা চুমু খায়। আয়ান চোখ মেলে তাকায় এবং নিঝুমকে আরও জোরে চেপে ধরে। গুড মর্নিং পিচ্ছি বউ, রাতে তো খুব বাহাদুরি দেখাচ্ছিলে, এখন লজ্জা পাচ্ছ কেন? আপনি একদম চুপ করুন তো, ছাড়ুন আমাকে। শাশুড়ি মা ডাকছেন, হয়তো নিচে অনেক কাজ আছে। আজ কোনো কাজ নেই, আজ আমাদের রিসেপশন, মনে নেই? আর মা তো জানে আমরা এখন বিজি, তাই কেউ ডাকতে আসবে না। আয়ান নিঝুমের ঠোঁটে আবার একটা ছোট চুমু খেয়ে বাথরুমে ঢুকে যায়। নিঝুম বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তার সারা শরীরে একটা মিষ্টি ব্যথা অনুভব হচ্ছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার গলায় আর কাঁধে আয়নের দেয়া ভালোবাসার চিহ্নগুলো স্পষ্ট হয়ে আছে। নিঝুম ওড়না দিয়ে সেগুলো ঢাকার চেষ্টা করে। তখনই আরিয়ান দরজায় নক করে। ভাবি, ও ভাবি, এখনই কি ঘুমাচ্ছেন নাকি ভাইয়া আপনাকে বন্দি করে রেখেছে? নিচে সবাই নাস্তার জন্য ওয়েট করছে। আসছি আরিয়ান, তুমি যাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এদিকে নিঝুম দ্রুত তৈরি হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে শাফিন, মিতু আর নিঝুমের মা বাবা সবাই এসেছে বাসে বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিতে। মিতু নিঝুমকে দেখে মুচকি হাসে। সে নিঝুমের গলার দাগটা খেয়াল করেছে। কিরে নিঝুম, রাতটা কেমন কাটলো? তোর প্রফেসর সাহেব কি সারা রাত অঙ্ক করালো নাকি অন্য কিছু? ভাবি, তুমি কিন্তু পচা হয়ে গেছো। সারাক্ষণ আমাকে নিয়ে মজা করো কেন? শাফিন ভাই, দেখো না তোমার বউ কি বলছে। আমি কি বলবো নিঝুম, আয়ান তো আমার হাড়গোড় ভেঙে দেবে।
যদি ওর বউকে কিছু বলি, ও তো এখন তোর রক্ষাকর্তা। সবাই হাসাহাসি করছে। তখনই আয়ান নিচে নেমে আসে। আয়ান নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে, তাকে খুব ফ্রেশ লাগছে। আয়ান সোজা গিয়ে নিজুমের পাশে বসে। নিজুমের বাবা আসলাম সাহেব আয়ানকে দেখে হাসেন। আয়ান বাবা, নিজুমকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি কি ওকে ঠিক মতো ঘুমাতে দাওনি নাকি? চাচ্চু, আসলে নিঝুম তো নতুন জায়গায় এসেছে, তাই হয়তো ওর মানিয়ে নিতে একটু সময় লাগছে। আমি চেষ্টা করছি ওকে কমফোর্ট জোন দেওয়ার। আয়ানের কথা শুনে নিঝুম মনে মনে বলে, হ্যাঁ, আপনি তো খুব কমফোর্ট জোন দিচ্ছেন, সারা রাত তো ঘুমাতেই দিলেন না। নাস্তা শেষ করে সবাই রিসেপশনের প্রস্তুতির জন্য পার্লারে আর ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আরিয়ান আর তিতলি মিলে স্টেজ সাজাচ্ছে। 20 জন কাজে মিলে পুরো বাড়ি মাথায় তুলেছে। রিয়া, জুই আর সুমি নিঝুমের ঘরে এসে ভিড় জমায়। তারা নিঝুমকে সাজাতে সাহায্য করবে। ঝুম, তুই কি জানিস তানভীর আজ আসেনি? ও নাকি অসুস্থ। আসলে ওর মন ভেঙে গেছে তুই আয়ান ভাইয়াকে বিয়ে করলি দেখে। তানভীর কেন মন খারাপ করবে? ও তো আমার বন্ধু রিয়া। তুই ওইসব বাদ দে। এখন দেখ তো এই নীল লেহেঙ্গাটা আমাকে মানাবে কিনা। আয়ান ভাই নীল পছন্দ করেন। মানবে মানে ফাটিয়ে দিবি তুই। এমনিতে তুই অনেক কিউট, আর আজ তো তোর স্পেশাল ডে। সন্ধ্যাবেলা রিসেপশন শুরু হয়। নীল রঙের লেহেঙ্গা আর হীরের গয়নায় নিঝুমকে অপার্থিব সুন্দরী লাগছে। আয়ান কালো স্যুট পরেছে। স্টেজে তারা যখন পাশাপাশি বসলো, সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আয়ান নিঝুমের কানের কাছে মুখ নিয়ে আসে। নিঝুম, আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? আজ তোমাকে এত সুন্দর কেন লাগছে? আমি তো স্টেজেই তোমাকে আদর করতে ইচ্ছে করছে। আপনি একদম ওসব করবেন না। এখানে সবাই তাকিয়ে আছে আর আপনি তো ডিস্টার্ব করতে ওস্তাদ। ডিস্টার্ব না, ওটাকে ভালোবাসা বলে জানো। আচ্ছা, কাল তো আমরা হানিমুনে যাচ্ছি, প্যাকিং করেছো? কোথায় যাচ্ছি আমরা? আপনি তো বললেন না আমাকে। আয়ান মুচকি হেসে বলে, সেটা সারপ্রাইজ নিঝুম। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। অতিথিরা চলে যাওয়ার পর আয়ান আর নিঝুম তাদের ঘরে ফিরে আসে। নিঝুম খুব ক্লান্ত, সে মেকআপ তুলতে পারছিল না। আয়ান নিজেই নিঝুমের পেছনে দাঁড়িয়ে লেহেঙ্গার চেনটা খুলে দেয়। নিঝুম থমকে দাঁড়ায়। আয়ান নিঝুমের পিঠে আবার নিজের ওষ্ঠজোড়া চেপে ধরে। নিঝুমের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। আয়ান নিঝুমকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিঝুম, কাল থেকে আমরা শুধু নিজেদের সময় দেব, কেউ ডিস্টার্ব করবে না। আমি তোমাকে সারাক্ষণ নিজের কাছে আগলে রাখবো। আপনি না সত্যি একটা পাগল। আচ্ছা আয়ান ভাই, আপনি কি আমাকে সত্যিই কোনোদিন ছেড়ে দেবেন না তো? আমি যদি মরেও যাই, তাও আমার আত্মা তোমার চারপাশেই ঘুরঘুর করবে নিঝুম। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নেই। নিঝুম আয়নের মুখ চেপে ধরে এবং তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই সেই রাতে আবার একাকার হয়ে যায়। পরদিন সকালে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাফিনার মৃত্যু তাদের বিদায় জানাতে আসে। আরিয়ান আর তিতলি বায়না ধরেছিল সাথে যাবে, কিন্তু আয়ান তাদের কড়া ধমক দিয়ে থামিয়ে দেয়। গাড়ি যখন এয়ারপোর্টে পৌঁছালো, নিঝুম দেখলো তার মালদ্বীপ যাচ্ছে। নিঝুম খুশিতে আয়ানকে জড়িয়ে ধরে সবার সামনেই। আয়ানও নিঝুমকে কোলে তুলে নেয়। নিঝুমের আনন্দ দেখে আয়ানের মন ভরে যায়। প্লেনে উঠে নিঝুম জানলার পাশে বসে। আয়ান তার হাতটা শক্ত করে ধরে রাখে। মেঘের উপর দিয়ে প্লেন উঠছে। নিঝুমের মনে হচ্ছে সে কোনো রূপকথার রাজ্যে যাচ্ছে। মালদ্বীপ পৌঁছে তারা একটা ওয়াটার ভিলাতে উঠে। চারিদিকে নীল জলরাশি আর মাঝখানে তাদের রোমান্টিক আস্তানা। নিঝুম দৌড়ে গিয়ে বারান্দায় দাঁড়ায়। আয়ান নিঝুমের পেছনে এসে দাঁড়ায় এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিঝুমের ঘাড়ের উপর আয়ানের গরম নিঃশ্বাস পড়ছে। আয়ান নিঝুমের কান কামড়ে দেয়। নিঝুম হেসে ওঠে। ছাড়ুন না আয়ান ভাই, এখন তো অন্তত একটু শান্ত হন। চারপাশটা দেখুন কত সুন্দর। চারপাশ দেখার চেয়ে তোমাকে দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট নিঝুম। চলো আমরা ডিনার শেষ করি, তারপর আমাদের আসল হানিমুন শুরু হবে। রাতে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। সমুদ্রের পাড়ে আয়ান আর নিঝুম মুখোমুখি বসে ডিনার করছে। মৃদু বাতাস বইছে, নিঝুমের চুলগুলো উড়ছে। আয়ান নিঝুমের হাতে হাত রেখে বলে, আই প্রমিস নিঝুম, আমি তোমাকে সারা জীবন এভাবে সুখে রাখবো। ডিনার শেষে তারা রুমে ফিরে আসে। ঘরটা সুন্দর করে সাজানো। আয়ান নিঝুমকে কোলে করে বিছানায় নিয়ে যায়। আপনি কি সারাক্ষণ আমাকে কোলেই রাখবেন নাকি? আমি কি হাঁটতে পারি না? আমার বউকে আমি কোলে রাখবো, তাতে তোমার কি? আর এখন তো হাঁটার দরকার নেই।
এখন শুধু ওড়ার সময়। আয়ান নিঝুমের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মিলন আর ভালোবাসার মধ্য দিয়ে হানিমুনের প্রথম রাতটা স্মরণীয় হয়ে থাকে। নিঝুম বুঝতে পারে আয়ান যতটা কঠোর ততটাই সে কোমল। যখন সে ভালোবাসে নিঝুম নিজেকে ধন্য মনে করে এমন একজন জীবনসঙ্গী পেয়ে। পরদিন সকালে তারা সমুদ্রের পানিতে জল কেলি করে। নিঝুম সাঁতার জানে না, তাই সে আয়নকে আঁকড়ে ধরে থাকে। আয়ান নিঝুমকে পানির নিচে নিয়ে গিয়ে গভীর চুম্বনে আবদ্ধ করে। নিঝুমের দম বন্ধ হয়ে আসে, কিন্তু সে আয়নকে ছাড়তে চায় না। তাদের এই খুনসুটি আর ভালোবাসা চলতে থাকে সারাদিন। বিকেলে তারা বিচে বসে। সূর্যাস্ত দেখে নিঝুম আয়নের কাঁধে মাথা রেখে বলে, জীবনটা যদি এখানেই থেমে যেত আয়ান ভাই। জীবন থামবে না নিঝুম, জীবন তো কেবল শুরু হলো। আমাদের সামনে অনেক সুন্দর পথ বাকি আছে, যেখানে আমরা দুজনে হাত ধরে হাঁটবো। তাদের হানিমুন শেষ করে যখন তারা দেশে ফেরে তখন বাড়িতে সবাই তাদের বরণ করে নেয়। আরিয়ান নিঝুমের কাছে অনেক গিফট চায়। নিঝুম আরিয়ানকে ওর পছন্দের সব জিনিস দেয়। মৃদু নিঝুমকে আলাদা করে নিয়ে যায়। কি খবর? হানিমুন কেমন কাটলো? গুড নিউজ কিছু আছে নাকি? ভাবি, তুমি সবসময় একই কথা কেন বলো? মাত্রই তো বিয়ে হলো, এখনই গুড নিউজ কিভাবে আসবে? কেন আসবে না? আয়ান যেভাবে তোর পেছনে লেগে থাকে তাতে তো মনে হয় খুব জলদি আমি কাকিমা হতে পারবো। নিঝুম লজ্জায় পালিয়ে যায়। সে তার ঘরে গিয়ে দেখে আয়ান ল্যাপটপ নিয়ে বসে আছে। নিঝুম আয়নের কাছে যায় এবং তার ল্যাপটপ বন্ধ করে দেয়। কি হলো? কাজ করছি তো, ডিস্টার্ব করছো কেন পিচ্ছি? কাজ পরে হবে, আগে আমার সাথে কথা বলুন। আপনি কি সারা জীবনে এই ল্যাপটপ নিয়েই থাকবেন নাকি? আচ্ছা বাবা, আসো, কি বলবে বলো। আয়ান ভাই, আমি চাই আমাকে একটা ছোট্ট নিঝুম বা আয়ান আসুক আমাদের জীবনে। আপনি কি চান না? আমি তো চাই নিঝুম, কিন্তু তুমি তো এখনো ছোট। আমি চাইছিলাম তুমি তোমার পড়ালেখাটা আগে শেষ করো, তারপর আমরা ফ্যামিলি প্ল্যানিং করব। না, আমি চাই এখন থেকে আমাদের স্বপ্নগুলো ডানা মেলুক। আপনি সাথে থাকলে আমি সব সামলাতে পারবো। আয়ান নিঝুমের কপালে একটা গভীর চুম্বন দেয়। সে বুঝতে পারে নিঝুম এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে। আয়ান নিঝুমকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তাদের ভালোবাসার এই পথ চলা যেন কখনো শেষ না হয়। বিরজন কাজিন আর আত্মীয়দের কোলাহলে বাড়িটা সবসময় মুখরিত থাকে, কিন্তু আয়ান আর নিঝুমের ব্যক্তিগত পৃথিবীটা শুধু তাদেরই থাকে, যেখানে তারা একে অপরের রাজা আর রানী। গল্পের এই মোড়ে এসে মনে হয় সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আয়নের জীবনে একটা পুরো ঝড় ফিরে আসে। আয়নের এক্স গার্লফ্রেন্ড সেজুতি হঠাৎ করে দেশে ফিরে এবং আয়নের সাথে দেখা করতে চায়। সেজুতি এখনও আয়নকে ভালোবাসে এবং সে চায় আয়ন নিঝুমকে ছেড়ে তার কাছে ফিরে আসুক। সেজুতি যখন আয়নের অফিসে যায় আয়ন অবাক হয়ে যায়। সেজুতি আয়নকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু আয়ন তাকে সরিয়ে দেয়। সেজুতি, তুমি এখানে কেন? আর এসব কি করছো? আমি এখন বিবাহিত, আমার স্ত্রী আছে। ওই পিচ্চি মেয়েটা তোমার স্ত্রী হতে পারে না আয়ান। তুমি শুধু আমার। আমি তোমাকে ফিরে পেতে এসেছি। আমি জানি তুমি আমাকে এখনো ভুলোনি। তুমি ভুল করছো সেজুতি। নিঝুম আমার জীবন, আমার সব। তুমি এখান থেকে যাও, নয়তো আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। এদিকে সেজুতি রেগে গিয়ে অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু সে মনে মনে ঠিক করে সে নিঝুমের জীবন অতিষ্ঠ করে তুলবে। সেজুতি নিঝুমের ফোন নাম্বার জোগাড় করে এবং তাকে আজে বাজে মেসেজ পাঠাতে শুরু করে। নিঝুম এই মেসেজগুলো দেখে ভয় পেয়ে যায়। সে আয়ানকে কিছুই বলে না, কিন্তু মনে মনে কষ্ট পায়। আয়ান নিঝুমের পরিবর্তন খেয়াল করে, কিন্তু সে বুঝতে পারে না কী হয়েছে। এদিকে পরদিন নিঝুম যখন একা বাড়িতে ছিল, সেজুতি নিঝুমের সাথে দেখা করতে আসে। সেজুতি নিঝুমকে বলে যে আয়ান এখনও তাকে ভালোবাসে এবং নিঝুমকে সে শুধু দয়া করে বিয়ে করেছে। নিঝুমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে চায় না, কিন্তু সেজুতি কিছু এডিট করা ছবি দেখায়, যেখানে আয়ান আর সেজুতি খুব ক্লোজ অবস্থায় আছে। কি হয়েছে নিঝুম, কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? আপনি আমাকে ছেড়ে দিন আয়ান। আয়ান ভাই, আপনি তো সেজুতিকে ভালোবাসেন, আমাকে কেন মিথ্যা মায়ের জালে জড়ালেন? এই নিন আপনার স্মৃতি, আমি আর আপনার সাথে থাকবো না। এদিকে আয়ান নিঝুমের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সে পেছনে সেজুতির হাত আছে। আয়ান নিঝুমকে জড়িয়ে ধরে, কিন্তু নিঝুম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আয়ান নিঝুমের ফোনটা হাতে নেয় এবং সেজুতির মেসেজগুলো দেখে তার চোখে আগুন জ্বলে ওঠে। নিঝুম,
তুমি কি আমাকে এতটাই কম চেনো যে এই সস্তা ছবি দেখে আমাকে ভুল বুঝছো? এই ছবিগুলো সব ফেক। আমি সেজুদিকে অনেক আগে আমার জীবন থেকে মুছে ফেলেছি। তুমি আমার বিশ্বাস নিঝুম, প্লিজ এমন করো না। নিঝুম আয়ানের চোখের দিকে তাকায়, সেখানে সত্য আর ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। নিঝুম আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষমা চায়। আয়ান নিঝুমকে শান্ত করে এবং সেজুদিকে ফোন করে কড়া ভাষায় শাসিয়ে দেয়, যাতে সে আর কখনো তাদের জীবনে না আসে। শাফিন আর মিথু এই খবর পেয়ে চলে আসে। শাফিন আয়ানকে সাপোর্ট করে এবং সেজুদিকে পুলিশের ভয় দেখায়। শেষ পর্যন্ত সেজুদি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আয়ান আর নিঝুমের ভালোবাসা আরও গভীর হয়। তারা বুঝতে পারে আর বিশ্বাসী হলো সম্পর্কের মূল ভিত্তি। আয়ান ভাই, আপনি কি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? প্রমিস করুন। মরার আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না নিঝুম। তুমি আমার পিচ্চি বউ আর আমি তোমার খিটখিটে প্রফেসর। এভাবে আমাদের জীবনটা কেটে যাবে। আয়ান নিঝুমকে পরম মমতায় জড়িয়ে ধরে। বাইরের বৃষ্টি যেন তাদের ভালোবাসাকে আরও পবিত্র করে তোলে। তারা দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করে। জীবনের প্রতিটা পদক্ষেপে বিজন আত্মীয় আর বন্ধু বান্ধবের সেই হৈহুল্লোড় আবার ফিরে আসে। বাড়িতে নিঝুম আবার হাসতে শুরু করে। তার হাসিতে পুরো বাড়ি প্রাণ ফিরে পায়। আয়ান তার প্রিয়াকে ফিরে পেয়ে খুশি, আর এভাবে তাদের ছোট সুন্দর পৃথিবীটা স্বর্গের সুখের স্বর্গে পরিণত হয়। আয়ান ভাই, আপনি কি আজকেও অফিসে যাবেন? আমি বলেছি না আজ আমার সাথে সারা দিন কাটাতে হবে। আপনি তো প্রমিস করেছিলেন আজ ছুটি নেবেন। আরে বাবা, জরুরি একটা মিটিং আছে তো তুমি বুঝছো না কেন? আমি মিটিং শেষ করে চলে আসবো, প্রমিস করছি। আর 2 ঘন্টা মাত্র। 2 ঘন্টা মনে তো আপনার কাছে 2 দিন। আমি জানি আপনি ল্যাপটপ নিয়ে বসলে দুনিয়ার সব ভুলে যান, আমাকেও ভুলে যান। এদিকে নিঝুম রাগে গাল ফুলে বিছানা বসে থাকে। আয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছিল। সে আয়নায় নিঝুমের রাগে মুখটা দেখে মুচকি হাসে। আয়ান নিঝুমের সামনে এসে হাঁটু কেড়ে বসে। নিঝুম মুখ ঘুরিয়ে নেয়। আয়ান নিঝুমের 2 হাত নিজের হাতের মুঠোয় নেয় এবং আলতো করে চুমু খায়। নিঝুমের রাগ একটু কমলে সে এখনও গম্ভীর্য ধরে রাখার চেষ্টা করে। আয়ান নিঝুমের চিবুক ধরে নিজের দিকে ফেরায়। নিঝুমের কাজল মাখা চোখে জল টলমল করছে। আয়ান নিঝুমের চোখের পাতা চট করে নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয়। নিঝুম শিউরে ওঠে। আয়ান নিঝুমকে পাঁচাগোলা করে তুলে দেয় এবং তাকে বিছানায় শুয়ে দেয়। আয়ান নিঝুমের ওপর ঝুঁকে পড়ে। নিঝুমের গলার খাঁজে মুখ ঘষতে থাকে। নিঝুমের সুরসুরি লাগে। সে খিলখিল করে হেসে ওঠে। আয়ান নিঝুমের হাসির মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এক লম্বা গভীর চুম্বনে নিঝুমের সব রাগ জল হয়ে যায়। আয়ান নিঝুমের কানে ফিসফিস করে বলে, আমি আসছি খুব জলদি, তুমি তৈরি থেকো, বিকেলে আমরা বাইরে যাব। আয়ান ঘর থেকে বেরিয়ে যেতে নিঝুমের ঘরে মিতু আর আরিয়ান ঢোকে। তারা দুজনেই হাসছে, কারণ তারা দরজার আড়াল থেকে আয়ানের রোমান্স দেখছিল। নিঝুম তাদের দেখে লজ্জায় বালিশ দিয়ে মুখ ঢেকে ফেলে। ভাবি, ভাইয়া তো দেখি আপনাকে একদম পকেটে পুরো রাখতে চায়। আমাদের সামনে একটু কম প্রেম করলে হয় না? আমরা তো সিঙ্গেল, আমাদের কষ্ট হয় না? আর বলিস না আরিয়ান, তোর ভাই তো এখন পাল্টে গেছে। আগে যে মানুষটা সারাদিন গম্ভীর হয়ে থাকতো, এখন সে নিঝুমের আঁচল ধরে ঘুরে। নিঝুম, তুই কি জাদু করলি বলতো? আমি কোনো জাদু করিনি ভাবি, তোমাদের ভাইয়াই এমন জেদি আর পাগল। আচ্ছা আরিয়ান, শাফিন ভাই কোথায়? ওকে তো সকালে দেখলাম না। শাফিন ভাইয়ার বাবা মিলে বাজারে গেছে আজ। অনেক মেহমান আসবে তো, তাই রান্নাবান্নার ধুম লেগেছে। তুমি কি রান্না করতে পারো ভাবি, নাকি ভাইয়াকে শুধু ভালোবাসতেই পারো? আমি রান্না পারি না কে বলেছে? আমি খুব ভালো নুডলস বানাতে পারি আর চা বানাতে পারি। আরিয়ান আর মিতু হো হো করে হেসে ওঠে। নিঝুম রেগে গিয়ে বালিশ ছুঁড়ে মারে। তাদের দিকে বাড়ির নিচতলায় তখন আসলাম সাহেব আর কবির সাহেব দাবা খেলছিলেন। তাদের সাথে আছে নিঝুমের মামা মনসুর সাহেব আর চাচা রহমান সাহেব। 20 জন আত্মীয়দের মধ্যেই 4 জন মুরব্বী সবসময় খুনসুটিতে মেতে থাকেন। মনসুর সাহেব কবির সাহেবের চালে ভুল ধরেছেন আর রহমান সাহেব হাসছেন। কবির, তুমি তো দেখি খেলায় মন দিচ্ছ না। নিঝুমের বিয়ের পর থেকে তুমি কেমন যেন আনমনা হয়ে গেছো, কি ব্যাপার বলো তো? আরে ভাই, আনমনা হব না কেন? বাড়িতে তো সারাক্ষণ উৎসবের আমেজ চলছে। ছেলে বউ নিয়ে ব্যস্ত, আর আমরা বুড়োরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকাই ভালো। ঠিক বলেছো কবির, এখন আমাদের সময় নাতি নাতনিদের মুখ দেখার।
নিঝুম আর আয়ানকে বলো তাড়াতাড়ি আমাদের একটা সুখবর দিতে। বড়দের কথা শুনে ড্রয়িং রুমে বসে থাকা জুই আর সুমি কানাকানি শুরু করে। তারা নিঝুমকে এই কথাগুলো বলে রাগাতে ভালোবাসে। দুপুরে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। 20 জন সদস্যের জন্য বিশাল বড় টেবিল সাজানো হয়েছে। বিরিয়ানি, রোস্ট আর জর্দা দিয়ে টেবিল মোমো করছে। আয়ান অফিস থেকে ফিরে এসে নিঝুমের পাশে বসে নিঝুম আয়ানকে খাবার বেড়ে দিচ্ছে। আয়ান সবার সামনেই নিঝুমের হাতটা টেবিলের নিচে শক্ত করে ধরে রাখে। নিঝুম অস্বস্তিতে পড়ে যায়। সে আয়ানকে চোখ টিপে ইশারা করে হাত ছাড়ার জন্য, কিন্তু আয়ান নির্লজ্জের মতো হাসে। ভাইয়া কি খাচ্ছেন? বিরিয়ানি নাকি ভাবির হাত? আমি তো দেখছি আপনি হাত ছাড়ছেন না। তুই তোর খাওয়া দেখ। আরিয়ান আমার বউয়ের হাত আমি ধরবো, তাতে তোর কি সমস্যা? আয়ান, তুই তো দেখি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস। অন্তত বড়দের সামনে একটু তো লজ্জা কর। সবাই হাসতে শুরু করে। নিঝুম লজ্জায় মাথা নিচু করে খাবার খায়। দুপুরে খাওয়ার পর বাড়ির মহিলারা সবাই মিলে পান খেতে খেতে আড্ডা দিতে বসে। রেহানা বেগম আর রহিমা বেগম নিঝুমের গুণগান করছেন। মিতু আর নিঝুমের কাজিনরা মিলে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। আয়ান নিঝুমকে নিয়ে তার ঘরে চলে আসে। আয়ান দরজা বন্ধ করে নিঝুমকে দেয়ালের সাথে চেপে ধরে। আপনি কি পাগল হয়ে গেছেন? দুপুরে সবার সামনে ওভাবে হাত ধরলেন কেন? আমার কি লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগা দেখতেই তো আমার বেশি ভালো লাগে নিঝুম। আর আমি তো আমার বউয়ের হাত ধরেছি, কারো পারমিশন নিতে হবে নাকি? আপনি তো এখন শুধু হাত ধরে ক্ষান্ত হবেন না, সেটা আমি জানি। এখন ছাড়ুন, বিকেলে শাফিন ভাইয়াদের সাথে বের হতে হবে। আমি বলেছি না তোমাকে নিয়ে আমি আলাদা যাব? শাফিনদের সাথে তুমি যাবে না। আমি তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই, শুধু আমরা দুজন। আয়ান নিঝুমের ঘাড়ের পেছনে নিজের ঠোঁট দিয়ে আলতো করে কামড় দেয়। নিঝুমের নিঃশ্বাস আটকে আসে। সে আয়ানের বুকে নিজের নখ বসিয়ে দেয়। আয়ান নিঝুমকে আরও শক্ত করে নিজের সাথে চাপটে ধরে। নিঝুম অনুভব করে আয়ানের শরীরের প্রতিটা পেশি তার জন্য হাহাকার করছে। আয়ান নিঝুমের ঠোঁটে নিজের অধিকার কায়েম করে। এক দীর্ঘ চুম্বনে নিঝুমের মনে হয় সে যেন শূন্যে ভাসছে। আয়ান নিঝুমকে বিছানায় নিয়ে যায় এবং নিঝুমের শাড়ির ভাঁজগুলো একে একে খুলতে শুরু করে। নিঝুমের ফর্সা শরীর এখন আয়ানের সামনে এক উন্মুক্ত স্বর্গ। আয়ান নিঝুমের শরীরে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নিঝুমের মৃদু চিৎকার আয়ানের কানে মধুর সঙ্গীতের মতো লাগে। বিকেলে আয়ান তার সাদা রঙের কার্ডটা বের করে। নিঝুম একটা হালকা বেগুনি রঙের শিফন শাড়ি পরেছে। তার চুলে একটা বেলি ফুলের মালা জড়ানো। নিঝুম একটা হালকা বেগুনি রঙের শিফন শাড়ি পরেছে। তার চুলে একটা বেলি ফুলের মালা জড়ানো। আয়ান নিঝুমকে দেখে ড্রাইভ করার কথা ভুলে যায়। সে নিঝুমের হাত ধরে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে। ঢাকার কোলাহল ছেড়ে তারা পূর্বাচলের দিকে যেতে থাকে। রাস্তায় দুই পাশে সবুজ গাছপালা আর স্নিগ্ধ বাতাস। নিঝুম জানালার কাঁচ নামিয়ে দেয় আর চোখগুলো বাতাসে উঠছে। নিঝুম, তুমি কি জানো আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন তুমি ক্লাস 6-এ পড়তে। তখনই আমার মনে হয়েছিল তুমি শুধু আমার জন্য জন্মেছো। মিথ্যে বলবেন না আয়ন ভাই, তখন তো আপনি আমাকে পিচ্চি বলে ধমক দিতেন। আমি আপনার সামনে যেতে ভয় পেতাম। ওই ভয়টাই তো ছিল আমার কাছে সম্মানের। আমি চাইতাম তুমি আমাকে মান্য করো, আর এখন চাই তুমি আমাকে ভালোবাসো সারা জীবন। আয়ান গাড়ি থামিয়ে একটা নির্জন জায়গায় নিঝুমকে নিয়ে নামে। সেখানে একটা ছোট লেক আছে। লেকের পানি স্থির হয়ে আছে। সূর্যাস্তের আলোয় পানির সোনার মতো চিকচিক করছে। আয়ান নিঝুমের পেছনে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে। নিঝুম আয়ানের বুকে মাথা রাখে। দূরে পাখিরা নেড়ে ফিরছে। নিঝুমের মনে হয় এটাই তো জীবন, যেখানে কোনো কোলাহল নেই, শুধু ভালোবাসা আছে। আয়ন ভাই, যদি কখনো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া হবে, কিন্তু বিচ্ছেদ হবে না নিঝুম। তোমাকে ছাড়া আমার এক পা চলার ক্ষমতা নেই, আর তুমিও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। পারবে কি? একদম না। আপনি তো আমার অক্সিজেন। আপনি না থাকলে আমি মরে যাব। এদিকে আয়ান নিঝুমের মুখ চেপে ধরে এবং তাকে বুক টেনে নেয়। তারা অনেকক্ষণ সেখানে বসে গল্প করে। সন্ধ্যার পর তারা একটা হাইওয়ে রেস্টুরেন্টে ডিনার করে ফিরে। আসার সময় বৃষ্টি নামতে শুরু করে। আয়ান গাড়ি থামিয়ে দেয় এবং নিঝুমকে বলে, চলো বৃষ্টিতে ভিজি। নিঝুম অবাক হয়, কারণ আয়ান বৃষ্টিতে ভিজতে পছন্দ করতো না। আয়ান আর নিঝুম বৃষ্টির মধ্যে ভিজতে শুরু করে। রাস্তার মাঝখানে আয়ান নিঝুমকে নিয়ে নাচতে শুরু করে। নিঝুম খিলখিল করে হাসছে। বৃষ্টির ঝাপটায় নিঝুমের শাড়ি গায়ের সাথে লেপটে গেছে।
আয়ান নিঝুমের সিক্ত শরীরের দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নেয়। আয়ান নিঝুমকে গাড়ির বনেটের উপর বসিয়ে দেয় এবং বৃষ্টির মধ্যেই তাকে আদর করতে শুরু করে। তাদের এই পাগলামি দেখার কেউ নেই, শুধু মেঘের গর্জন আর বৃষ্টির শব্দ সাক্ষী থাকে তাদের ভালোবাসা। বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে যায়। বাড়িতে সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান নিঝুম আর আয়ানকে ভেজা অবস্থায় দেখে আবার পচানো শুরু করে। বাহ ভাইয়ার রোমান্স তো একদম তুঙ্গে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। মা দেখো, তোমার ছেলে তো বউ নিয়ে একদম জলপরি হয়ে গেছে। তোরা কি পাগল হয়ে গেছিস আয়ন? এই রাতের বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসবেই। যা জলদি গিয়ে ফ্রেশ হ নিঝুম, তুইও মা সাবধানে থাকিস। এদিকে নিঝুম ঘরে গিয়ে দ্রুত কাপড় বদলে নেয়। আয়ানও ফ্রেশ হয়ে আসে। নিঝুম তোয়ালে দিয়ে আয়নের চুল মুছে দিচ্ছে। আয়ান আয়নার সামনে বসে নিঝুমের কাজ দেখছে। আয়ান নিঝুমের কোমরে হাত দিয়ে তাকে নিজের কোলের মাঝখানে টেনে আনে। জানো নিঝুম, আজ আমার জীবনের অন্যতম সেরা একটা দিন ছিল। তোমাকে এভাবে আপন করে পাবো কখনো ভাবিনি। আমি তো সব সময় আপনারই ছিলাম, শুধু আপনিই বুঝতে দেরি করেছেন। আচ্ছা আয়ান ভাই, আপনি কি আমাকে নিয়ে একটা কবিতা লিখবেন? আমি শুনেছি আপনি অনেক ভালো কবিতা লেখেন। তোমার জন্য কবিতা লেখার দরকার নেই, তুমি নিজেই তো একটা জীবন্ত কবিতা। আচ্ছা শোনো, তোমার চোখের নীলে আমি ডুব দিতে চাই, তোমার হাসির মাঝে আমি নিজেকে হারাই। তুমি আমার ছোট বউ, আমার মায়ের বাঁধন, তোমাকে পেলেই ধন্য আমার এই জীবন। নিঝুম মুগ্ধ হয়ে আয়নের কবিতা শোনে। সে আয়নকে জড়িয়ে ধরে এবং তার বুকে কান পেতে আয়নের হৃদস্পন্দন শোনে। আয়ান নিঝুমকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, বাতি নিভিয়ে দেয়। রাতের নিস্তব্ধতা তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। পরদিন সকালে নিঝুমের ঘুম ভাঙে। শাশুড়ি মায়ের ডাকে বাড়িতে আজ বড় একটা অনুষ্ঠান আছে। নিঝুমের নানু বাড়ি থেকে মেহমানরা এসেছে। নিঝুমের খালা, মামি আর তাদের ছেলেমেয়েরা মিলে আরও 15 জন নতুন মুখ যোগ হয়েছে। বাড়িতে এখন সব মিলিয়ে 35 থেকে 40 জন মানুষের মেলা। নিঝুমকে আজ শাড়ি পরে পারফেক্ট বড় বউ হয়ে থাকতে হবে। নিঝুম রান্নাঘরে গিয়ে মিতু আর সুমির সাথে হাত লাগায়। মিতু নিঝুমকে শিখিয়ে দিচ্ছে কিভাবে মেহমানদের আপ্যায়ন করতে হয়। নিঝুমের খালাতো ভাই তুষার নিঝুমের খুব ভক্ত ছিল। সে নিঝুমের সাথে কথা বলার চেষ্টা করছে। আয়ান এটা দেখে মনে মনে জ্বলছে। তুষার শিক্ষিত এবং বেশ স্মার্ট। সে নিঝুমের সাথে তার ভার্সিটির গল্প করছে। নিঝুম, তুই তো বিয়ে করে একদম বদলে গেছিস। আগে কত চঞ্চল ছিলি আর এখন কেমন গিন্নি গিন্নি ভাব। তোর বর কি তোকে খুব শাসন করে নাকি? না তুষার ভাইয়া, আয়ান ভাই অনেক ভালো, উনি আমাকে খুব ফ্রিডম দেন। আর আমি তো এখনো সেই আগের নিঝুমই আছি। এদিকে আয়ান তুষারের পাশ দিয়ে যাওয়ার সময় তুষারকে একটা কড়া লোক দেন। আয়ান নিঝুমের হাত ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। নিঝুম অবাক হয়। আয়ান তাকে সিঁড়ির নিচে নির্জন জায়গায় নিয়ে আসে। ওই ছেলের সাথে এত কি গল্প হচ্ছিল তোমার? আমি তোমাকে বলেছি না পরপুরুষের সাথে বেশি হাসাহাসি করবে না? ও তো আমার ভাইয়া হয় আয়ান ভাই, আপনি কি সব কিছুই সন্দেহ করেন? এটা তো ঠিক না। ভাইয়া হোক আর যাই হোক, আমি চাই না কেউ তোমার দিকে ওভাবে তাকাক। তুমি শুধু আমার দিকে তাকাবে, মনে থাকবে? এদিকে আয়ান রাগে কাঁপছে। নিঝুম আয়নের রাগ দেখে ভয় পাওয়ার বদলে হাসতে শুরু করে। সে আয়নের গাল টেনে দিয়ে বলে, ওরে আমার জেলাস বরটা, এত জেলাস কেন? আপনি আপনি জানবেন আমি আপনার কি, আপনার জায়গা কেউ নিতে পারবে না। আয়ান নিঝুমের হাসিতে গলে যায়। সে নিঝুমের কপালে একটা চুমু দিয়ে শান্ত হয়ে দুপুরে সবাই একসাথে লনে বসে বনভোজনের মতো করে খাচ্ছে। তুষার নিঝুমের পাশে বসার চেষ্টা করলে আরিয়ান বুদ্ধি করে সেখানে বসে পড়ে। আরিয়ান জানে আয়ান ভাই রেগে গেলে কি হয়, তাই সে পরিস্থিতি সামাল দিয়ে সাফিন আর মিতু মিলে সবাইকে গান শোনাচ্ছে। বাড়ির পরিবেশটা খুব সুন্দর। বড়দের মধ্যে আজ পুরনো আমলের বিয়ের গল্প চলছে। নিঝুমের নানিমা নিঝুমকে কাছে ডেকে নিলেন। তিনি নিঝুমের হাতে একটা সোনার চুড়ি পরিয়ে দিলেন। এটা তার নানিমা তাকে দিয়েছিল। নিঝুম রে, আয়ান খুব ভালো ছেলে, ও তোকে খুব সুখে রাখবে। তুই শুধু ওকে একটু শ্রদ্ধা করিস আর ওর কথা শুনে চলিস। সংসারটা তোর নিজের হাতে গড়তে হবে। নানিমা, দোয়া করো যেন আমি আয়ান ভাইয়ের যোগ্য স্ত্রী হতে পারি। আমি তো একটু পাগলি টাইপের, জানি না কতটুকু পারবো। আয়ান দূর থেকে নিঝুমের কথাগুলো শুনছিল। তার মনে হলো নিঝুম আসলেই অনেক বদলে গেছে। সে এখন দায়িত্ব নিতে শিখেছে। বিকেলে সব মেহমানরা মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আরিয়ান গিটার বাজাচ্ছে আর নিঝুম একটা নাচ করলো। নিঝুমের নাচ দেখে আয়ান আবার নতুন করে প্রেমে পড়ে যায়।
নিজমের প্রতিটি অঙ্গভঙ্গি আয়ানকে মাতাল করে দিচ্ছে। অনুষ্ঠান শেষে সবাই মিলে গ্রুপ ছবি তুলছে। 20 জন কাজিন একসাথে দাঁড়িয়ে সেলফি তুলছে। আয়ান আর নিজম মাঝখানে বসে আছে, শাফিন আর মিতু তাদের পেছনে দাঁড়িয়ে। রাত বাড়ার সাথে সাথে মেহমানরা একে একে বিদায় নিতে শুরু করে। বাড়িটা আবার শান্ত হয়ে আসে। আয়ান আর নিঝুম তাদের ঘরে ফিরে আসে। নিঝুম আজ খুব ক্লান্ত, সে বিছানায় এলিয়ে পড়ে। আয়ান নিঝুমের পা টিপে দিতে শুরু করে। আরে এ কি আয়ন ভাই, আপনি এ কি করছেন? আপনি পা টিপছেন কেন? আমি ঠিক আছি। সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছো নিঝুম, আজ আমার কাজ তোমাকে একটু রিল্যাক্স দেওয়া। চুপ করে শুয়ে থাকো। আয়ান নিঝুমের পায়ের পাতায় নিজের ঠোঁট ছোঁয়ায়। নিঝুম শিউরে ওঠে। সে আয়নকে টেনে নিজের পাশে শুয়ে দেয়। আয়ান নিঝুমকে জড়িয়ে ধরে, তার কানে ফিসফিস করে বলে, নিঝুম, আমি ভাবছি আমরা যদি খুব জলদি একটা ট্রিপে যাই দেশের বাইরে, কেমন হবে? কোথায় যাবেন আপনি? যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। শুধু আপনি সাথে থাকলেই আমার আর কিছুই লাগবে না। আয়ান নিঝুমের ঠোঁটে নিজের তৃষ্ণা মেটাতে শুরু করে। এক আবেগঘন পরিবেশে তারা দুজনে আবার এক হয়ে যায়। রাতে চাঁদ জানালা দিয়ে উকি দিচ্ছে। তাদের ভালোবাসার দৃশ্য দেখে নিঝুমের মনে হয় সে পৃথিবীর সব থেকে সুখী নারী। আর আয়ান মনে মনে প্রতিজ্ঞা করে সে তার এই পিচ্ছি বউকে সারা জীবন এভাবে আগলে রাখবে। কোনো অপশক্তি তাদের মাঝখানে আসতে পারবে না। তাদের এই ভালোবাসার সংসার যেন চিরদিন এভাবেই অটুট থাকে। 20 জন আত্মীয় সেই দেওয়া আর ভালোবাসা সবসময় তাদের সাথে থাকবে। এটাই নিঝুমের সব থেকে বড় পাওয়া। আয়ান ভাই, আপনি কি আজকেও আমার সাথে লুকোচুরি খেলবেন? আমি জানি আপনি আলমারির পেছনে দাঁড়িয়ে আছেন, আমার দিক থেকে চোখ সরাচ্ছেন না, কিন্তু সামনে আসার সাহস পাচ্ছেন না কেন? তোমার আত্মবিশ্বাস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি নিঝুম। আমি কেন তোমার থেকে লুকাবো? আমি তো জাস্ট দেখছিলাম আমার পিচ্ছি বউটা শাড়ি পরতে গিয়ে কতবার হিমশিম খায়। আমি কি হিমশিম খাই সেটা তো আপনি ভালোই জানেন, আর শাড়িটা তো আপনিই পরিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি তো শুধু দূর থেকে মজা দেখেন। আয়ান আলমারির আড়াল থেকে বেরিয়ে আসে। তার পরনে নেভি ব্লু রঙের একটা শার্ট, যার হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। আয়ান ধীর পায়ে নিঝুমের দিকে এগিয়ে আসে। নিঝুম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আয়ান নিঝুমের ঠিক পেছনে এসে দাঁড়ায়। আয়নার প্রতিবিম্বে দুইজোড়া চোখের মিলন ঘটে। আয়ান নিঝুমের কোমর 2 হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। নিঝুমের পিঠ আয়নের শক্ত বুকের সাথে মিশে যায়। আয়ান নিঝুমের ঘাড়ের এক পাশে নিজের মুখ ডুবিয়ে দেয়। নিঝুমের সারা শরীরে একটা কাঁপন বয়ে যায়। আয়ান নিঝুমের কানের লতিতে আলতো করে কামড় দেয়। নিঝুম একটা ছোট্ট চিৎকার দিয়ে আয়নের হাত খামচে ধরে। আয়ান নিঝুমের শাড়ির কুচিগুলো পরম মমতায় ঠিক করে দেয় এবং নিঝুমের পেটে একটা গভীর চুম্বন দেয়। নিঝুমের নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। সে আয়নের দিকে ঘোরে এবং আয়নের কলার ধরে, তাকে নিজের আরও কাছে টেনে নেয়। আপনি কি জানেন আয়ন ভাই, আপনাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না, কিন্তু আপনি যখন অফিসে থাকেন তখন আমার মনে হয় আমি কোনো জেলখানায় বন্দি হয়ে আছি। জেলখানা তো আমার হৃদয় নিঝুম, যেখানে তোমাকে আমি সারা জীবনের জন্য বন্দি করে রেখেছি। আর অফিস তো শুধু আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটু সময় দেওয়া। এদিকে আয়ান নিঝুমের ঠোঁটে নিজের অধিকার কায়েম করে এক দীর্ঘ এবং তৃষ্ণার্ত চুম্বনে নিঝুমের 2 হাত আয়নের চুলে বিলি কাটে। তারা দুজনে একে অপরের উষ্ণতায় হারিয়ে যায়। ঠিক তখনই দরজায় ধুমধাম শব্দ শুরু হয়। আরিয়ান আর তিতলি দরজায় লাথি মারছে। ভাইয়া, ও ভাইয়া, দুপুর হয়ে গেল, এখনো কি আপনাদের বাসরাত শেষ হয়নি? নিচে সবাই নাস্তার টেবিলে বসে আছে, আর আপনারা দরজা বন্ধ করে কি করছেন আমরা সব জানি। আপু জলদি বের হও, মা রেগে যাচ্ছে। আজ নাকি আমাদের সবাই মিলে নানু বাড়ি যাওয়ার কথা, তুমি কি ভুলে গেছো? এই আরিয়ান, তুই যা তো এখান থেকে। তোকে কি কেউ কার্ড দিতে বলেছে? আমরা আসছি, তুই দাদাকে গিয়ে বল। আর 5 মিনিট। আরিয়ান আর তিতলি হাসতে হাসতে নিচে নেমে যায়। আয়ান নিঝুমকে ছেড়ে দেয় এবং তার কপালে একটা চুমু খেয়ে বলে, জলদি তৈরি হও, আজ অনেক আত্মীয় আসবে আমাদের সাথে দেখা করতে। নিঝুম দ্রুত তৈরি হয়ে নিচে নেমে আসে। নিচতলা এখন তেল ধারণের জায়গা নেই। 20 জন আত্মীয় সেই পুরনো মেলা আবার বসেছে। নিঝুমের বড় খালার ছেলে তুষার, তার স্ত্রী নীলা এসেছে, নিঝুমের মামাতো ভাই আরমান আর তার বোন জুই এসেছে। সবাই মিলে হই হুল্লোড় করছে। কিরে আয়ান, তো চেহারায় তো দেখি বিয়ের জেলায় এখনো কমেনি। নিজম কি খুব জ্বালানি দিচ্ছিস নাকি? দেখতো মেয়েটা কেমন রোগা হয়ে গেছে। শাফিন, তুই বেশি কথা বলিস না।
তোর বোন শুকিয়ে গেছে না কি হয়েছে সেটা আমি জানি। ও তো সারাদিন আমার মাথা খায়, তাই হয়তো ওজন কমছে। তোমরা থামো তো। আয়ন ভাই, আপনি নিঝুমকে নিয়ে কালকে আমাদের বাড়ি আসবেন। মা আপনাদের জন্য পিঠা বানাবে আর নিঝুমের পছন্দের সব রান্না হবে। সবাই মিলে হাসাহাসি করছে। দুপুরে খাবারের আয়োজনটা ছিল রাজকীয়। 20 জন সদস্যের জন্য বিশাল বড় ড্রয়িং রুমের কার্পেট বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কাচ্চি বিরিয়ানি, রোস্ট আর শাহি জর্দা দিয়ে পুরো বাড়ি মমো করছে। নিঝুম খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। তুষার নিঝুমের পাশে বসার চেষ্টা করলে আয়ান তাকে সরিয়ে দিয়ে নিজের সেখানে বসে পড়ে। আয়ানের এই জেলাসি দেখে জুই আর সুমি হাসাহাসি করছে। আয়ান ভাই, আপনি কি নিঝুমকে পকেটে পরে রাখতে চান? তুষার ভাই তো ওর বড় ভাই, ওর পাশে বসলে আপনারা তো জলে কেন? জলার কি আছে? জুই, নিঝুমের পাশে বসার একমাত্র অধিকার আমার। তুষার অন্য কোথাও বসুক, আমার কোনো সমস্যা নেই। খাওয়ার পর সবাই মিলে ছাদে আড্ডা দিতে যায়। আরিয়ান তার গিটার বের করে গান গাইতে শুরু করে। নিঝুম আর তিতলি মিলে একটা নাচ শুরু করে। নিঝুমের নাচের প্রতিটি ভঙ্গিতে আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। নিঝুমের শাড়ির আঁচল বারবার খসে পড়ছে আর সে এটাকে সামলে নিচ্ছে। আয়ান ভাবছে মেয়েটা তার জীবনে আসার পর তার একঘেয়ে জীবনটা কেমন রঙিন হয়ে গেছে। সন্ধ্যার দিকে আস্তাম সাহেব আর কবির সাহেব একটা ঘোষণা দেন। আমরা ভাবছিলাম আগামী সপ্তাহে আমরা সবাই মিলে একবার আমাদের গ্রামের বাড়িতে যাব, যেখানে আমাদের একটা বড় বাগান আছে আর দিঘি আছে। সবাই মিলে কয়দিন পিকনিক করব, কি বলো তোমরা? খুব ভালো আইডিয়া ভাই সাহেব। নিঝুমের বিয়ের পর সবাই মিলে কোথাও যাওয়া হয়নি, গ্রামে গেলে মনটা সতেজ হবে। 20 জন আত্মীয় সবাই একসাথে রাজি হয়ে যায়। আয়ান নিঝুমের দিকে তাকায়। নিঝুমের চোখ খুশিতে ঝিলিকে, সে গ্রামে যেতে খুব পছন্দ করে। পরের সপ্তাহে 4টা গাড়ি নিয়ে সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত আর স্নিগ্ধ বাতাস। নিঝুম জানলার পাশে বসে গান গাইছে। আয়ান নিঝুমের হাতটা শক্ত করে ধরে রেখেছে। গাড়ি যখন গ্রামে পৌঁছালো তখন দুপুর। বড় একটা লিচু বাগানের মাঝখানে তাদের পুরনো বাংলো বাড়িটা দাঁড়িয়ে আছে। গ্রামে পৌঁছে আরিয়ান আর তুষার মিলে দিঘিতে ঝাঁপিয়ে পড়ে। নিঝুমের খুব ইচ্ছে ছিল পানিতে নামার, কিন্তু আয়ান তাকে কড়া ধমক দিয়ে নামিয়ে দেয়। নিঝুম, তুমি একদম পানিতে নামবে না, তোমার ঠান্ডার সমস্যা আছে। আমি চাই না গ্রামে এসে তুমি অসুস্থ হয়ে যাও। আপনি সব সময় শুধু শাসন করেন আয়ান ভাই। দেখুন সবাই কত আনন্দ করছে, আমি কি শুধু দাঁড়িয়ে দেখব নাকি? থামিয়ে দেয়। নিঝুম রেগে গিয়ে বাগানের দিকে চলে যায়। আয়ান নিঝুমের পেছনে পেছনে আসে। বাগানের নির্জনতায় আয়ান নিঝুমকে একটা গাছের সাথে চেপে ধরে। নিঝুমের রাগে মুখটা দেখে আয়ান হেসে ফেলে। আয়ান নিঝুমের নাকে নাক ঘষে বলে, রাগ করো না জানো, আমি তোমার ভালোর জন্যই বলেছি। চলো আমরা দিঘির পাড়ে বসে পা ভিজিয়ে গল্প করি। নিঝুম আয়ানের বুকে মুখ লুকায়। তার অনেকক্ষণ দিঘির পাড়ে বসে পা ভিজিয়ে গল্প করে। বিকেলে বাড়ির মহিলারা মিলে পিঠা বানানোর উৎসবে মেতে ওঠে। নিঝুমও তাদের সাথে হাত লাগায়। আরিয়ান আর শাফিন মিলে বারবিকিউর জন্য খড়ি জোগাড় করছে। রাতে বাংলোর লনে বড় একটা আগুন জ্বালানো হয়। তার চারপাশে সবাই গোল হয়ে বসে বারবিকিউ খাচ্ছে আর গান গাইছে। নিঝুম, তুই একটা গান গা, তোর গলা তো অনেক সুন্দর, আমাদের শোনা। আমি গান গাইতে পারি না ভাবি, তুমি গাও, আমি বরং শুনি। এদিকে আয়ান নিঝুমের হাত ধরে বলে, নিঝুম গাও না, আমার জন্য অন্তত একটা গান গাও। নিঝুম আয়নের অনুরোধ ফেলতে পারে না। সে একটা বিরহের গান শুরু করে। নিঝুমের সুর সবাই হৃদয়ে ছুঁয়ে যায়। আয়ান নিঝুমের চোখের দিকে তাকিয়ে থাকে। মনে হয় সে নিঝুমের কণ্ঠের নেশায় বুঁদ হয়ে আছে। রাত গভীর হলে মেহমানরা যার যার ঘরে চলে যায়। আয়ান আর নিঝুম তাদের জন্য বরাদ্দ করা বড় ঘরে আসে। ঘরটা কাঠের তৈরি আর জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে আসছে। আয়ান নিঝুমকে জানালার পাশ দিয়ে দাঁড় করায়। নিঝুম আয়নের বুকে মাথা রেখে বাইরের নিস্তব্ধতা উপভোগ করছে। আয়ান নিঝুমের ঘাড়ে নিজের চোখ ঠোঁট ছোঁয়ায়। নিঝুমের সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। আয়ান নিঝুমকে কোলে করে বিছানায় নিয়ে যায় এবং নিঝুমের শাড়ির বন্ধনগুলো একে একে খুলে দেয়। নিঝুমের ফর্সা শরীর চাঁদের আলোয় এক মোহমীয় রূপ ধারণ করেছে। আয়ান নিঝুমের প্রতিটা অঙ্গে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নিঝুমের মৃদু গোঙানি আর আয়ানের তপ্ত নিঃশ্বাস ঘরটাকে গরম করে তোলে। তারা দুজনেই একে অপরের মধ্যে বিলীন হয়ে যায় এক অবিস্মরণীয় রাতে। পরদিন সকালে নিঝুমের ঘুম ভাঙে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। তার খুব বমি বমি লাগছে। সে বাথরুমে দৌড়ে যায়। আয়ান ভয় পেয়ে নিঝুমের কাছে আসে। কি হয়েছে নিঝুম, তোমার শরীর কি খারাপ লাগছে? আমি কি ডাক্তার ডাকবো?
না আয়ন ভাই, ঠিক আছি, জাস্ট মাথাটা ঘুরছে, হয়তো কাল রোদে বেশি ঘুরোঘুরি করেছি তাই। আয়ান নিঝুমকে শুয়ে দেয় এবং তার সেবা করতে শুরু করে। কিন্তু মিতু যখন নিঝুমের অবস্থা দেখে সে মুচকে হাসে। মিতু নিঝুমের কানে ফিসফিস করে কিছু একটা বলে। নিঝুমের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। নিঝুম আয়ানকে ইশারা করে বাইরে নিয়ে যায়। আয়ন ভাই, আমি মনে হয় মা হতে চলেছি, আমার পিরিয়ড মিস হয়েছে, আর সিমটমসগুলো দেখে ভাবিও তাই বলছে। এদিকে আয়ান স্তব্ধ হয়ে যায় সে নিঝুমের কথা শুনে। বিশ্বাস করতে পারছে না। আয়ান নিঝুমকে জড়িয়ে ধরে এবং তার পেটে কান পেতে কিছু শোনার চেষ্টা করে। নিঝুম হেসে ওঠে। আয়নের এই পাগলামি দেখে আয়ন নিঝুমকে কোলে তুলে নিয়ে সারা ঘর ঘুরতে থাকে। আমি বাবা হব নিঝুম, তুমি জানো না আমি কত খুশি হয়েছি। আমার ছোট্ট পিচ্চি বউটা এখন মা হবে, এই খবরটা সবাইকে এখনই দিতে হবে। না আয়ন ভাই, এখন না, আমরা বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিব, এখন আপনি শান্ত হন। আয়ান নিঝুমের কথা শুনে, কিন্তু সে নিঝুমকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। গ্রামে আরও 2 দিন থেকে তারা ঢাকায় ফিরে আসে। ফিরে এসে তারা ডক্টর দেখায় এবং কনফার্ম হয় যে নিঝুম 2.5 মাসের প্রেগনেন্ট। বাড়ির সবাই এই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। রেহানা বেগম আর রহিমা বেগম মিলে নিঝুমের জন্য বিশেষ খাবারের তালিকা তৈরি করেন। আরিয়ান তো এখন থেকেই বাচ্চার জন্য খেলনা কেনা শুরু করেছে। আমি চাচু হব আর আমার ভাতিজা বা ভাতিজিকে আমি গিটার শেখাবো। ভাইয়া আপনি তো ওকে শুধু পড়ালেখা করাবেন, কিন্তু আমি ওকে রকস্টার বানাবো। আগে তো পৃথিবীতে আসতে দে আরিয়ান, তুই তো এখনই ওকে নিয়ে স্বপ্ন দেখছিস। মিতু, দেখো নিঝুমের কত ভাগ্য, আমাদের তো এখনো কিছু হলো না। হবে হবে, ধৈর্য ধরো, আল্লাহ চাইলে আমাদেরও হবে। নিজুম, তুই শুধু নিজের যত্ন নে। আর আয়ান ভাই, আপনি তো এখন থেকে নিজুমের গোলাম হয়ে যাবেন। এদিকে দিনগুলো কাটতে থাকে। নিঝুমের পেট এখন অনেক বড় হয়েছে। আয়ান অফিস থেকে ফিরে নিঝুমের পেটে হাত দিয়ে বাচ্চার সাথে কথা বলে, বাচ্চার নড়াচড়া অনুভব করে। আয়ান নিঝুমকে আগের চেয়েও বেশি ভালোবাসে। নিঝুমের মেজাজ এখন খিটখিটে থাকে, কিন্তু আয়ান ধৈর্য ধরে সব সহ্য করে নেয়। 9 মাস পূর্ণ হওয়ার পর নিঝুমকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির 20 জন আত্মীয় সবাই হাসপাতালের করিডোরে অপেক্ষা করছে। আয়ান ভেতরে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। তার কপালে ঘাম জমেছে, সে খুব টেনশনে আছে। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। নার্স বেরিয়ে আসে এবং আয়ানকে বলে, অভিনন্দন, আপনাকে আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। মা আর মেয়ে দুজনেই সুস্থ হচ্ছে। আয়ান খুশিতে নার্সকে বকশিস দেন এবং দৌড়ে ভেতরে যায়। নিঝুম শুয়ে আছে আর তার পাশে একটা ছোট লালচে রঙের বাচ্চা হাত পা নাড়ছে। আয়ান আয়রার কপালে চুমু খায় এবং নিঝুমের কপালে একটা দীর্ঘ চুম্বন দেয়। থ্যাংক ইউ নিঝুম, আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য। তুমি আমার পিচ্চি বউ হয়ে এসেছিলে, আর এখন তুমি আমাদের আয়রার মা। আমি তোমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবো। আয়রা কি আপনার মতো হয়েছে নাকি আমার মতো? দেখুন, ওর নাকটা একদম আপনার মতো হয়েছে। এদিকে আয়রা বড় হতে থাকে। আয়রার বয়স এখন 3 বছর। পুরো বাড়ি মাথায় তোলে সে। আয়ান আর তিতলি আয়রাকে নিয়ে সারাদিন খেলে। নিঝুম এখন বেশ শান্ত আর সংসারী হয়েছে, কিন্তু আয়ানের কাছে সে এখনও সেই পিচ্চি মেয়েটাই। আয়ান অফিস থেকে ফিরলে নিঝুম আর আয়রা দুজনে মিলেই তাকে জড়িয়ে ধরে। আয়ান তার 2 রাজকন্যাকে নিয়ে লনে হাঁটতে বের হয়। বিকেলে বাড়ির লনে আবার সেই 20 জন আত্মীয়ের আড্ডা বসেছে। সাফিন আর মিতুরও এখন একটা ছেলে হয়েছে, নাম আরহাম। আয়রা আর আরহাম মিলে বিকেলে দৌড়াদৌড়ি করছে। কবির সাহেব আর আসলাম সাহেব নাতি নাতনিদের খেলা দেখে তৃপ্তির হাসি হাসছেন। 20 জন আত্মীয়ের এই একান্নবর্তী পরিবারটা যেন এক স্বর্গের সুখের স্বর্গ। আয়ান নিঝুমের হাত ধরে গাছের ছায়ায় বসে আছে। নিঝুম আয়ানের কাঁধে মাথা রেখে সূর্যাস্তের আলোয় তাদের মুখগুলো উজ্জ্বল করে ওঠে। নিঝুমের মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন সে আয়নকে ভয় পেত। আর আছে আয়নই তার জীবনের ধ্রুবতারা। আয়ন ভাই, যদি আমরা আবার আগের জীবনে ফিরে যেতে পারতাম, আপনি কি আবার আমাকে বিয়ে করতেন? আমি প্রতিটা জন্মে তোমার কাছে ফিরে আসবো নিঝুম। তুমি আমার পিচ্চি বউ ছিলে, আছো আর সারা জীবন থাকবে। আমাদের এই ভালোবাসা কখনো পুরনো হবে না। আয়রা যেমন আমাদের প্রতীক, তেমনি আমাদের এই পরিবারই আমাদের শক্তি। এদিকে আয়ন নিঝুমের ঠোঁটে একটা শেষ চুমু দিয়ে তাকে বুকের মধ্যে মিশিয়ে নেয়। আয়রা দৌড়ে এসে তাদের মাঝখানে ঢুকে পড়ে এবং আদো আদো বলে, পাপা মাম্মি আমাকেও আদর করো। আয়ান আর নিঝুম একসাথেই আয়রাকে জড়িয়ে ধরে। তাদের এই হাসি খুশি সুন্দর জীবনের ছবিটা চিরস্থায়ী হয়ে থাকে।
বেজন আত্মীয়ের দোয়া আর নিজেদের অফুরন্ত ভালোবাসায় তাদের পৃথিবীটা পূর্ণতা পায়। গল্পের সমাপ্তি ঘটলেও তাদের ভালোবাসার যাত্রা চলতে থাকে অন্তহীন পথে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।